মাল্টি সলিউশন বাংলায় সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব নবম শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তো নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না। আজকে যে অধ্যায়ের আমরা প্রশ্নের উত্তরগুলো জানবো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তো আর কথা নয়, চলো ভিডিওটি শুরু করা যাক। একে তাকে বলা হচ্ছে বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। একের এক, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে? ক অপশন জন কে, হামফ্রি ডেভি, জেমস ওয়াট, হারগ্রিভস। সঠিক উত্তর হামফ্রি ডেভি। সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন প্রুধো, কার্ল মার্কস, সিমো, রবার্ট আওয়েন। সঠিক উত্তর রবার্ট আওয়েন। 3 নম্বর প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1844, 1846, 1848 নাকি 1850 সালে? সঠিক উত্তর 1848 সালে। নৌরাজ্যবাদের জনক নামে পরিচিত জোসেফ প্রুধো, সিমো, অগাস্তো ব্লাঙ্কি, চার্লস ফুরিয়ার। সঠিক উত্তর জোসেফ প্রুধো। 5 দাগের প্রশ্ন, ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ ছিল অস্ট্রেলিয়া, চীন, ভারত নাকি নিউজিল্যান্ড? সঠিক উত্তর ভারত। 6 প্রশ্ন, দ্বিতীয় বলকান যুদ্ধ ঘটেছিল 1911, 1912, 1913 নাকি 1914 সালে? সঠিক উত্তর 1912 সালে। 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেছিলেন? আর্করাইট। কে উড়ন্ত মাকু আবিষ্কার করেছিলেন? জন কে। কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? ভার্সাই সন্ধির দ্বারা। কাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? আফ্রিকা মহাদেশকে। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? জেমস ওয়াট। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? সেরাজেভো হত্যাকাণ্ড। ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল? ইংল্যান্ডের। কে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন? হারগ্রিভস। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল কবে খনন করা হয়েছিল? সুয়েজ খাল কবে চালু হয়েছিল? 1869 সালে। দাস ক্যাপিটাল গ্রন্থটি কার রচনা? কার্ল মার্কস এর। ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম লেখো। হাম্পশায়ার। 3 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 3-1, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়? উত্তর, অষ্টাদশ শতকের বিশ্বে প্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা ও প্রসার ঘটে। তখন থেকে সে দেশে প্রচুর শিল্প কারখানা স্থাপিত হয় এবং প্রচুর শিল্প সামগ্রী উৎপাদিত হতে থাকে, যেগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রির জন্য যায়। শিল্প উৎপাদনে ইংল্যান্ড হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ দেশ। এই জন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো। ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? শিল্প কলকারখানাগুলি মূলত ছিল মালিক শ্রেণীর অধীনে। তারা মজুরির বিনিময়ে শ্রমিকদের বিনিয়োগ করত। কাজের সন্ধানে দলবেঁধে লোকজন কারখানা ব্যবস্থায় যোগদান করতে থাকে। মালিক শ্রেণীও সুযোগ বুঝে এই সকল শ্রমিকদের ফ্যাক্টরি প্রথা অন্তর্ভুক্ত করে নেয়। এই প্রথা অনুযায়ী শ্রমিকরা তাদের মালিক এর মতো অনুযায়ী শিল্প কলকারখানায় কাজ করত। মালিকদের অনুমতি ছাড়া তারা শিল্পাঞ্চলের বাইরে বেরোতে পারত না। ফ্যাক্টরি প্রথাটি গড়ে উঠেছিল মালিক শ্রেণীর মুনাফার দিকে লক্ষ্য রেখে। ঘেটো কি? ঘেটো হলো শহরের কোনো নির্দিষ্ট অঞ্চলে যেখানে সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে গিয়ে
ঘেটো শব্দটি ব্যবহার করা হয়। পরে বহিরাগত মানুষের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়। প্যারি কমিউন বলতে কি বোঝো? 1870 খ্রিস্টাব্দ থেকে 1871 খ্রিস্টাব্দের ফ্রাঙ্কো প্রাসিয়ান যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন পরাজিত ও বন্দী হওয়ার পর রাজতন্ত্রী ফ্রান্সের প্রাচীন রাজধানী ভার্সাইতে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এর ফলস্বরূপ বিপ্লবীরা ফ্রান্সের রাজধানী প্যারিসে সমাজতান্ত্রিক, মার্ক্সবাদী এবং পুরনো জ্যাকোবিন নেতাদের উদ্যোগে একটি সমাজতন্ত্রী ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। একেই বলা হয় প্যারি কমিউন। সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী শহরে ভ্রমণ করতে এসে ব্ল্যাক হ্যান্ড নামক সন্ত্রাসীদের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনার পর অস্ট্রিয়া সার্বিয়ার উপরে হামলা করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। এজন্য সেরাজেভো হত্যাকাণ্ডকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয়ে থাকে। মুক্তদার নীতি ঘোষণায় কি বলা হয়? মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে কর্তৃক ঘোষিত মুক্তদার নীতিতে বলা হয় যে চীন সব দেশের কাছে সমান। বিভিন্ন শক্তির দখলে থাকা চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে। সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল? প্রশ্ন নম্বর 7। উত্তর, ইউরোপে শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশে সুদীর্ঘ পথ অতিক্রম করে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্য দিয়ে সুয়েজ খালের খনন করা হয়। ত্রিশক্তি চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয়েছিল। মার্ক্সবাদের প্রধান নীতিগুলি কী ছিল? উত্তর, কার্ল মার্ক্স এর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতাদর্শ মার্ক্সবাদ নামে পরিচিত। মার্ক্সবাদের প্রধান নীতিগুলি ছিল: 1. দ্বন্দ্বমূলক বস্তুবাদ, 2. ঐতিহাসিক বস্তুবাদ, 3. উদ্ধৃতমূল্য তত্ত্ব, শ্রেণী সংগ্রাম এবং বিপ্লব। রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার নানা রকম কারণের মধ্যে একটি বড় কারণ ছিল পুঁজির যোগান। এই পুঁজির অনেকটাই এসেছিল ঔপনিবেশিক ব্যবসা বাণিজ্য থেকে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে দুটি সমস্যা দেখা দেয়: কাঁচামালের অভাব এবং উদ্ধৃত দ্রব্য সামগ্রী বিক্রয়ের জন্য বাজার। এই দুটি সমস্যা সমাধানের একটি উপায় হলো উপনিবেশ স্থাপন। খনিজ ও বাণিজ্যিক কৃষিতে সমৃদ্ধ উপনিবেশ থেকে একদিকে যেমন কাঁচামাল সংগ্রহ করা সম্ভব, তেমনি অন্যদিকে সেখানে উদ্ধৃত দ্রব্য সামগ্রীর বিক্রয়ের সুযোগ ছিল। এ কাজ অবশ্যই সহজসাধ্য ছিল না। ঔপনিবেশিকগুলির পক্ষে এই ব্যবস্থা মেনে নেওয়া সম্ভব ছিল না। ইংল্যান্ড আমেরিকায় তার এই নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল। 1783 খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু ভারত সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ইংরেজরা বাহুবলে তাদের উপনিবেশ ও সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় এমন এক ব্যবস্থা যাতে মাতৃভূমির স্বার্থে বাহুবলে অধিকৃত এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে শোষণ করা হয়। ঔপনিবেশিক অর্থনীতিতে স্থানীয় শিল্পের যাতে কোনো বিকাশ না হয় অথবা সেখানে উন্নত হস্ত বা কুটির শিল্প আছে তার যাতে পতন বা ধ্বংস অনিবার্য হয় সেদিকে লক্ষ্য রাখা হয়। অর্থাৎ উপনিবেশগুলি স্বাধীনভাবে অর্থনীতি নির্ধারণ করবার কোনো সুযোগ বা স্বাধীনতা থাকে না। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার উপনিবেশ স্থাপনে ইংল্যান্ড ছিল সবচেয়ে অগ্রণী। তার সাম্রাজ্য ছিল বিশ্বজুড়ে। কথাই ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য অস্ত যায় না। তারপরেই ছিল ফ্রান্সের স্থান, যদিও ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল বেশ কিছুটা দেরিতে।
জার্মানি, রাশিয়া ও ইটালিতে আরও পরে শিল্প বিপ্লব হয়েছিল বলে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় তারা অনেক পিছিয়ে ছিল। যাই হোক, উপনিবেশ 19 শতকের শেষ পর্বে আফ্রিকার প্রায় সর্বত্র এবং এশিয়ার এক বৃহৎ অংশ জুড়ে উপনিবেশ স্থাপিত হয়েছিল। 4.2 উপনিবেশিক শক্তি কর্তৃক আফ্রিকা ব্যবচ্ছেদ উল্লেখ করো। আফ্রিকা দখলের জন্য উপনিবেশিক দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই প্রতিদ্বন্দ্বিতার নিয়ম কানুন ঠিক করে নেওয়া হয়েছিল 1884 থেকে 1885 খ্রিস্টাব্দ বার্লিন কনফারেন্সে। এই সভায় দাস ব্যবসার নিন্দা করে প্রস্তাব নেওয়ার পাশাপাশি স্থির হয় যে কঙ্গো নদীর অববাহিকা বরাবর বেলজিয়ামের অংশ দ্বিতীয় লিওপোল্ড এর অধীনে থাকবে। কোনো রাষ্ট্র অপরকে না জানিয়ে আফ্রিকার কোনো অংশের দাবি জানাবে না এবং আফ্রিকার কোনো অংশে দাবি প্রতিষ্ঠার জন্য প্রথমে এই অঞ্চলকে আগে অধিকার করতে হবে। কিন্তু এই সমস্ত নিয়মকানুন মেনে বা না মেনে আফ্রিকার বিভিন্ন অংশে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ব্রিটেনের দখলে যায় সুদান, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা এবং কেপ কলোনি। দক্ষিণ আফ্রিকার দখল নিয়ে ব্রিটেনের লড়াই বুয়রদের সঙ্গে। ফরাসিরা পশ্চিম দিক থেকে আফ্রিকা দখল নেয়। সেনেগাল, মালি, নাইজের, আলজেরিয়া প্রভৃতি অঞ্চল তাদের অধিকারে ছিল। জার্মানি দখল করে আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অংশ। বড় মাপের শিল্পোন্নত দেশ না হওয়া সত্ত্বেও ইটালি কিন্তু অন্যদের মতোই উপনিবেশ তৈরি করতে চেয়েছিল। ইটালি সোমালিল্যান্ড বা ইরিট্রিয়ার বেশ কিছু অঞ্চলে তার অধিকার প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে নাটাল, ট্রান্সভাল এবং অরেঞ্জ নদী উপত্যকা অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ওলন্দাজরা। পরবর্তী সময়ে ওই অঞ্চলগুলিকে ব্রিটেন ঐক্যবদ্ধ করে 1910 খ্রিস্টাব্দে এর নামকরণ করেন ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। এই সময় যে সমস্ত অঞ্চলগুলোকে কেন্দ্র করে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়েছিল তার মধ্যে আফ্রিকার সুদান, মরক্কো এবং দক্ষিণ আফ্রিকা ছিল উল্লেখযোগ্য। 4.3 প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাতশক্তির আড়ালের বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়। শক্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুদ্ধ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তি ভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামাদা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধ ও মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতির শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকেন। রাশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশেও জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। জার্মানির অগ্রাসী নীতি। কাইজার বিসমার্কের স্থিতিবস্তার নীতি ত্যাগ করে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি বাতিল করেন। রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অগ্রাসনে উৎসাহ দেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে আফ্রিকার বিরোধী বোয়ার এর প্রেসিডেন্ট ক্লুগারকে সমর্থন করেন। বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। ফ্রান্সের ক্ষোভ। ফ্রান্স সিডনির যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হলে কয়লা খনিজ সমৃদ্ধ আহসান ও লোরেইন নামক স্থানে দুটিকে জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মান বিরোধী জোট তৈরি করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং পান্থার নামে একটি যুদ্ধ জাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কে অবনতি ঘটে।
সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সুফিয়া সার্বিক জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাবলী একটি চরমপত্র পাঠায়। অস্ট্রিয়া চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষ যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। বলকান সংকট বলতে কি বোঝো? ইউরোপের পূর্ব দিকে ইজিয়ান সাগর ও ড্যানিউব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত। বলকান সংকট, বলকান সমস্যা। পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বলকান অঞ্চলে তুর্কি মুসলিমদের প্রাধান্য ছিল, কিন্তু অষ্টাদশ শতক থেকে তুরস্কের দ্রুত পতন শুরু হলে এ অঞ্চলে রাজনৈতিক শূন্যতা দেখা দেয় এবং এই শূন্যতা পূরণে বিভিন্ন ইউরোপীয় শক্তি ছুটে এলে জটিল সমস্যা সৃষ্টি হয়। অস্ট্রো-রুশ বিরোধ। তুরস্ক দুর্বল হয়ে পড়লে বলকান অঞ্চলে রাশিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে, কিন্তু পরবর্তীকালে এই অঞ্চলে অস্ট্রিয়া ঢুকে পড়লে অস্ট্রো-রুশ বিরোধ শুরু হয়। অস্ট্রো-সার্ব বিরোধ। অস্ট্রিয়া ও বলকান অঞ্চলে স্লাভ জাতি অধ্যুষিত বসনিয়া ও জার্জেগোভিনা রাজ্য দখল করলে স্লাভ জাতি অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। স্লাভ জাতির আন্দোলনের নেতৃত্ব দেয় সার্বিয়া, ফলে সার্বিয়া অস্ট্রিয়ার বিরোধ বাঁধে। বলকান লীগ। এদিকে তুরস্কের হাত থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে বলকানের স্লাভ জাতি সার্বিয়ার নেতৃত্বে বলকান লীগ গঠন করে। তারা গুপ্ত সমিতি গঠন ও গুপ্ত হত্যার দ্বারা স্বাধীনতা লাভের পথে পা বাড়ায়। এভাবে বলকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন উত্তাল বলকান জাতীয়তাবাদ, অস্ট্রো-রুশ বিরোধ, অস্ট্রো-সার্ব বিরোধ প্রভৃতি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।